ওম শান্তি। গুড মর্নিং। সকলকে নমস্কার জানাই। আজকে 18ই জানুয়ারি 2026 সাল। আজকে আমাদের সেই পারলৌকিক বাবার পুণ্য স্মৃতি দিবস। ওনার প্রতি আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই। উনি যে এই ব্রাহ্মণ পরিবার রচনা করেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হৃদয় থেকে ওনার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। আজকে মুরলিতে বাবা বলছেন, বুদ্ধির সম্পূর্ণ শীতলতার প্রয়োজন। আমাদের বুদ্ধি যদি শীতল না হয়, তাহলে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে বা আমরা যে যোগী আত্মা সেটা অনুভব করতেই পারবো না। আমরা পরিবেশে ভাইব্রেশন ছড়াতে পারবো না। আমরা কাউকে ভালো করতে পারবো না। তাহলে কিভাবে বুদ্ধিকে সম্পূর্ণ শীতল করা যায়? তার জন্য বাবা 3টে অভ্যেসের কথা বলছেন। মাত্র 3টে অভ্যেস। এই 3টে অভ্যেসের দ্বারা আমরা যেমন আমাদের বুদ্ধিকে শীতল করব, তেমনি বায়ুমণ্ডলকেও আমরা শীতল করতে পারব এবং আমাদের সম্পর্ক সম্বন্ধে যে আত্মারা আসে তাদেরও আমরা শীতল করতে পারব। শীতলতা প্রতীক হলো চন্দ্র অর্থাৎ চাঁদ। শীতলতা জল। যতই আমাদের ক্লান্তি আসুক, আমরা যদি একটু জলের সংস্পর্শে আসি, তাহলে আমাদের মন, প্রাণ, শরীর 3টে অদ্ভুত এক অনুভূতির লাভ করে। তাহলে বুদ্ধি যদি সম্পূর্ণ শীতল হয়, তাহলে আমরা কত অনুভব করব একবার ভেবে দেখুন। আর এই 3টি অভ্যেসের দ্বারা আমরা আমাদের বুদ্ধিকে সত্যিকারে শীতল বানাতে পারি। তাহলে চলুন 3টে অভ্যেস কি আমরা জেনে নিই। বুদ্ধির শীতলতার মানে কি? অর্থাৎ এমন এক মস্তিষ্ক যেখানে কোনো প্রতিক্রিয়া নেই। তার মানে কোমা পেশেন্ট নয়, কোনো রিয়াক্ট করবে না, যে শুধুমাত্র রেসপন্সিভ এই মোডে থাকবে। উত্তেজনা মুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। উত্তেজনা ছাড়া আমরা শুধুমাত্র শান্ত মনে যে কোনো বিষয়ের উপর আমরা চিন্তন করতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো এবং আমরা এক অপূর্ব শান্তির অনুভব করব। তাকেই বলে বুদ্ধির শীতলতা। বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা অনেক গভীর। ডক্টররা বলেন এবং বিজ্ঞানও বলেন যে প্রিফ্রন্টাল কর্টেক্সের সক্রিয়তাই হলো বুদ্ধির শীতলতা। এছাড়াও আমাদের কর্টিসল, সেরাটোনিন যে রাসায়নিক উপাদানগুলো আছে, এগুলো আমাদের ভয়, রাগ এগুলোকে শান্ত করে আর বুদ্ধিকে সক্রিয় করে। আপনার বুদ্ধি সম্পূর্ণ শীতল হয়েছে কিনা কি করে বুঝবেন? না, আপনি দেখবেন ধীরে ধীরে তর্ক, অপ্রয়োজনীয় কথা, সেগুলো থেকে আপনি একটু দূরত্ব তৈরি করছেন। আর হঠাৎ করে প্রতিক্রিয়া, দ্রুত প্রতিক্রিয়া ছাড়াই ধীরে ধীরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। নীরবতাই যেন আপনার কাছে একটি সুন্দর অনুভব হচ্ছে। আর
সব কিছুর মধ্যে একটা পজিটিভ জিনিস, একটা শান্তির অনুভব করেন। এভাবেই যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমরা বুঝবো আমাদের বুদ্ধি, আমাদের মন, আমাদের চেতনা শীতল হচ্ছে। বুদ্ধি যদি শীতল হয়, শরীরও কিন্তু শীতল হয়। আর আমাদের বায়ুমণ্ডল, আমাদের চারপাশটার পরিবেশও শীতল হয়। এটি একটি চেনের মতো। বুদ্ধি শীতল হলে, মন শান্ত থাকলে আমাদের স্নায়ু ও আমাদের হরমোন এ দুটোই স্থিতিল হয়। হরমোন তার হারমোনি অর্থাৎ ব্যালেন্স ঠিক রাখে। আমাদের যে হরমোনজনিত সমস্যাগুলি হয়, এগুলো আমাদের দূর হয়ে যায়। আর আশেপাশে পরিবেশের শান্ত কম্পন শুরু হয়, সংকল্প শুদ্ধ হয়, আর এই সংকল্পই পরিবেশকে শীতল করে। তাহলে আপনি কতটা দায়িত্ববান বা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? আপনার বুদ্ধি আপনার শরীর, আপনার পরিবেশ, আপনার বায়ুমণ্ডল এবং সমগ্র পৃথিবীকেও শান্ত করতে পারে। ব্রেনে এক প্রকার ওয়েভ তৈরি হয়, অর্থাৎ তরঙ্গ তৈরি হয়, যেই তরঙ্গের কথা বিজ্ঞানীরা বলেন। যেই তরঙ্গ কি করে না আমাদের শরীরের অতিরিক্ত উত্তেজনা, এমনকি আমরা যে অতিরিক্ত চিন্তা করি, যাকে ওভার থিঙ্কিং বলা হয়, তার অবস্থাও কমাতে পারে। তো ব্রেনে নিউরনগুলো যখন একসাথে বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে, তখন যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে ব্রেন ওয়েভ বলা হয়। এগুলিকে হার্টজ এককে মাপা হয়। আমরা মোবাইলে টাওয়ার দেখেছি। এই মোবাইলের টাওয়ার ওঠানামা করে, অর্থাৎ এটার একটা ফ্রিকোয়েন্সি আছে। অনেকে এফএম শুনি, কোথাও ভালো করে এফএমটা ধরে, কোথাও আবার ধরে না, অর্থাৎ যেখানে ফ্রিকোয়েন্সি বেশি থাকে সেখানে ভালো করে টাওয়ার বলুন বা এফএমটা ভালো করে বাজতে থাকে। তেমনি আমাদের ব্রেনেও প্রায় 5-6 রকমের ওয়েভ তৈরি হয়, যেগুলো বিজ্ঞানের ভাষায় গামা, বিটা, আলফা, থেটা, ডেল্টা এরকম ধরনের ওয়েভ বলা হয়। তো আমরা যখন খুব অতিরিক্ত উত্তেজনায় থাকি, রাগে আছি, বিরক্তিতে আছি এবং খুব চিন্তা করছি কোনো বিষয় নিয়ে বিনা প্রয়োজনে, তখন ফ্রিকোয়েন্সিটার হার দেখেছেন 30 থেকে 100 ফ্রিকোয়েন্সি অর্থাৎ হার্টজ হতে পারে। তখন কিন্তু আমাদের রক্তের উপরে অর্থাৎ আমাদের ব্লাড প্রেশারের বৃদ্ধি পায় এবং হৃৎপিণ্ডের উপরেও চাপ আসে। এছাড়া হরমোনগুলোও ডিসব্যালেন্স হয়ে যায়। তাহলে অতিরিক্ত উত্তেজনা, যেটাকে গামা ওয়েভ বলে, কতটা ক্ষতিকারক। তারপর বিটা ওয়েভ থাকে, কাজের চাপ, চিন্তা, সব বিষয়ে ছোটোখাটো টেনশন নেওয়া, কি হবে কি হবে, আবেগে থাকা, এগুলোতে বিটা ওয়েভ থাকে। বিটা ওয়েভে 13 থেকে 30 হার্জ হতে পারে। আলফা ওয়েভ থাকে, যেটা 8 থেকে 12, কতটা কম। যখন মন শান্ত, যখন মন সৃজনশীল হয়, কোনো কিছুকে সুন্দর করে পরিকল্পনা করছে, তখন আলফা হয়। আর থেটা কখন হয়? 4 থেকে 7, যখন গভীর ধ্যান আর অন্তর্দৃষ্টি নিয়ে আমরা চিন্তা করি, তখন আমাদের থেটা ওয়েভ হয়। আর ডেল্টা স্টেজ কখন হয়? গভীর নিদ্রা, যখন আমরা অচেতন হয়ে যাই শরীর থেকে, সম্পূর্ণ নিরাময়। হ্যাঁ, আমাদের মাথা যন্ত্রণা করছে, আমরা ক্লান্ত অনুভব করছি, শরীরের ব্যথা হচ্ছে, গভীর নিদ্রার পরে যে সম্পূর্ণ নিরাময়, অর্থাৎ আমার মাথা যন্ত্রণা ছিল না শরীরের ক্লান্তি ছিল, সব দূর হয়ে যায়, শুধুমাত্র একটা গভীর ঘুম। এটাকে ডেল্টা স্টেজ বলা হয়। তাই আমরা যখন অশরীরী হয়ে যাই,
ধ্যানের মাধ্যমে তখনই ডেল্টা ওয়েভ কাজ করে। তার পার্সেন্টেজ এতটা কম, যেখানে আমাদের মন শরীর একদম শীতল হয়। এটা বিজ্ঞানসম্মত। নিজেরা যদি প্রয়োগ করেন অনুভব করতে পারবেন। এই ছবিটা ভালো করে একটু অবজার্ভ করুন, যেখানে আলফা, আলফা থেকে থেটা, থেটা থেকে কি হচ্ছে ডেল্টা, এই সমস্ত ওয়েভের কথা এখানে বলা হচ্ছে। এই ওয়েভগুলো কিভাবে তৈরি হচ্ছে? যখন আমরা নিজে শরীর নই আত্মা রূপে স্থির হচ্ছি, তখন আলফা থেকে ধীরে ধীরে আমরা থেটাতে প্রবেশ করছি। আবার যখন আমি আত্মা, আমার সামনে পরম জ্যোতি পরমাত্মা রয়েছে, তখন আমরা থেটা থেকে ধীরে ধীরে ডেল্টার দিকে প্রবেশ করছি। এইভাবে ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের তরঙ্গের হারকে, ফ্রিকোয়েন্সিকে আমরা কমাতে পারি। আর যত কমাবো তত আমাদের মন বুদ্ধি শীতল হবে। আধ্যাত্মিক চর্চায় ব্রেনের ওয়েভের পরিবর্তন কিভাবে হয়? না, এই পাশের ছবিটা একটু ভালো করে দেখুন। একটা ব্রেন যখন খুব দুশ্চিন্তায় থাকে তখন কালো হয়ে যায়। সেই কালো ব্রেন আবার আলোতে পরিণত হতে পারে। তার ভেতরে যে কোষগুলো আছে, রাসায়নিক উপাদানগুলো আছে, সেগুলো ইলেকট্রিকের মতো আলো বিচ্ছুরণ করে। তাহলে এই ব্রেন তখন কতটা শান্তির অনুভব করে। তাই বাবা আজকে বলছেন যে ফরিস্তা স্বরূপে অবস্থান করার চেষ্টা করো। ফরিস্তা স্বরূপ কথার অর্থ হচ্ছে একদম ডেল্টা স্টেজ অবস্থান করা। সব সময় তোমার মনকে শান্ত রাখো। তাই আমি আজকে বলেছিলাম শুরুতে যে 3টি মাত্র অভ্যেস। সেই 3টি অভ্যেস কি কি? না, এক, আমি আত্মা, আমি রাজযোগী আত্মা, আমি লাইট স্বরূপ, আমার বাবা শিব বাবা তিনিও লাইট স্বরূপ, আর আমার সমস্ত প্রাপ্তির শেষে আমি ফরিস্তা স্বরূপ। এই 3টের অভ্যেস। কি কি লাভ পাওয়া যাবে? মানসিক লাভ, সে তো আমি আগেই বলেছি। মানসিক লাভ, সিদ্ধান্তে ভুল কমবে, অপ্রয়োজনীয় চিন্তাগুলো থামবে, কনফিউশন, ওভার থিঙ্কিং, এই যে মানসিক সমস্যাগুলো দূর হবে। আবেগগুলো নিয়ন্ত্রণ হবে, রাগ, ঈর্ষা, ভয়ের নিয়ন্ত্রণ হবে। আর আপনার সম্পর্কে যে সংঘর্ষ চলে সেগুলো সব দূর হয়ে যাবে। সহানুভূতি, সহিষ্ণুতা দুটোর বাড়বে। আমরা যদি একটু সহিষ্ণু হই না, তাহলে আমাদের শরীর এবং মন দুটোর মধ্যে একটা ব্যালেন্স আসে। আর শারীরিক লাভ কি হয়? রক্তের চাপ নিয়ন্ত্রণ হয়, হৃদস্পন্দন স্থিত হয়, আর ইমিউনো সিস্টেম, আমাদের ইমিউনিটিও বাড়তে থাকে। পরিবেশগত প্রভাব দেখতে গেলে শান্ত কম্পনে চারদিকটা শান্তিময় হয়, পরিবার কর্মক্ষেত্রে উত্তেজনা কমে, আর সংকল্পের শক্তিও বাড়তে থাকে। তাই বাবা একে বলেন ডবল সেবাধারী, নিজের উন্নতি, বিশ্বের উন্নতি। পদ্ধতি কি আছে? নিজেকে একটু সময় দেওয়া, বিশেষ করে শান্ত পরিবেশ। যখন অমৃত বেলা শুরু হয় তখন নিজেকে শান্ত করে বসানো এবং শিব বাবাকে স্মরণ করা। পাশের ছবিটায় 3টে স্টেপ আপনাকে দেখানো হয়েছে, আপনি ভালো করে দেখুন। আমি আত্মা ভ্রূকুটির মাঝে অবস্থান করি, আমার রূপ জ্যোতির্ময়। আমার সম্মুখে রয়েছে অসীম জগতের পিতা পরমাত্মা, ওনার রূপও লাইটময়। আর আমি ধীরে ধীরে শরীর থেকে ওই লাইটের প্রকাশের দুনিয়ায় বিচরণ করছি।
এভাবে নিজেকে ওই প্রকাশময় দুনিয়া, মনের অন্তর জগতে অবস্থান করে, যাকে আমরা ব্রহ্মাণ্ড বলি, সেখানে পৌঁছে যান এবং নিজেকে এক অপূর্ব ফরিস্তা রূপে দেখুন। আর ড্রামাকে বিশ্বাস করুন, সাক্ষী ভাবকে ধরে রাখুন। যে তিনটে পদ্ধতির কথা আমি শুরুতে বলেছি, তার প্রথম অভ্যেস শিব বাবাকে স্মরণ করা, যাকে বাবা বলে বাবার ইয়াদে থাকা। আর 2 নম্বর ড্রামার উপর নিশ্চয় হওয়া, অর্থাৎ আমরা কিন্তু করি, কিন্তু বোধকে সরিয়ে সব ঠিক হচ্ছে এমনটা হওয়া দরকার, তার উপরে স্থির হওয়া। আর সাক্ষী ভাব নিয়ে সব কিছুকে দেখার অভ্যেস করা। এইগুলো সব বৈজ্ঞানিক পদ্ধতি, আধ্যাত্মিক পদ্ধতি, সব কিছুই হচ্ছে বিজ্ঞানসম্মত। দৈনন্দিন এই অভ্যাস যত আমরা বাড়াবো, ততই আমরা শীতল হতে যাব। আমাদের রোগ যাবে, এনজাইটি, প্যানিক, ডিপ্রেশন, এই সমস্ত রোগগুলো আমাদের ধীরে ধীরে দূর হবে। শারীরিক রোগ দূর হবে, আধ্যাত্মিক যে আমাদের যাকে আমরা ইমোশনাল রোগ বলি, অহংকার, ক্লান্তি, ঈর্ষা, তুলনা, এগুলো সব দূর হবে। আর বুদ্ধি, উত্থাপ ও আবেগ স্থির হবে। বাবা আজকে বলছেন ব্যক্ত থেকে অব্যক্ত ফরিস্তা রূপ, অর্থাৎ ডবল সেবাধারী হওয়া। তো ডবল সেবাধারী মানে কি? আমি ব্যক্ত শরীর থেকে অব্যক্ত শরীরে যাত্রা করব। আমার চেতনা শরীর থেকে আত্মার দিকে যাবে। আর ফরিস্তা রূপ হয়ে সাক্ষাৎকার বা সাক্ষী হয়ে দেখার অভ্যেস করা। হ্যাঁ, বাবা বলছেন শ্বেত বস্ত্রধারী হয়ে যাও, লাইট বস্ত্রধারী হও। শ্বেত মানে হচ্ছে পবিত্রতার প্রতীক, লাইট জ্ঞান ও শান্তির প্রতীক। এইগুলো সব ধ্যানে অভ্যেস করা। ডবল সেবাধারী রূপে নিজেকে স্থির করা। যখন শরীরে আছি তখন স্থূল কর্ম করছি, আর যখন ধ্যানে বসেছি তখন সূক্ষ্মভাবে ভাইব্রেশন ও দৃষ্টির দ্বারা সেবা করছি। চারদিকে মানুষ অনেক কথা বলে, আমাদেরকে একদম স্থির হয়ে থাকা, মেঘের মতো চেতনার বিস্তার করা। মেঘ যেমন নীরবে আকাশকে ঢেকে ফেলে, তেমনি ফরিস্তা কি করে, তার শান্তির ভাইব্রেশন চারদিকে ছড়ায়। আর যেখানেই দৃষ্টি পড়বে সেখানেই যেন আমি ফরিস্তা দৃশ্যমান হওয়া। শরীর থেকে নিজেকে দূর ডিটাচ করা, শরীর থেকে আমি আলাদা হওয়ার অভ্যেসকে বাড়ানো। এইভাবে মাঝের মধ্যে নিজের মনকেও জাগ্রত করা, মনের সংকল্পকে পাওয়ারফুল করা, আর নীরবতার শক্তিকে বেশি করে শক্তিশালী করা। সমস্ত দৃষ্টিকোণের উপর করুণার আলো ফেলা। এইসব অবস্থায় রাজযোগে পরিপক্ক ফল। যোগ মানে বিচ্ছিন্নতা নয়, যোগ মানে আলোর সাথে জুড়ে আলোর প্রকাশ দুনিয়াকে আরো বৃদ্ধি করা। সবাইকে নমস্কার জানাই। ওম শান্তি।